সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামগুলো ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ভুয়া ভোটারে জেলা পরিষদ নির্বাচন, সহস্রাধিক জনপ্রতিনিধিকে ভোটার করা হয়নি। মানব জমিন, সিলেট কারাগারে ওরা 20 জন সাজা ছাড়াই পার যুগ, কেউ বা বছরের পর বছর। যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারীদের বিচারের সময় এসেছে, প্রধানমন্ত্রী। আমাদের সময়, শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ। সকালের খবর, সারা দেশে এবারও হলো না মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। জয় জয় দিন, বিদ্যুতে চাঁদাবাজির অভিনব নতুন ফাঁদ। মানব কণ্ঠ, নিখোঁজ ডাক্তার ইকবালের পেনড্রাইভ নিয়ে রহস্য। আলোকিত বাংলাদেশ, অবশেষে হচ্ছে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল। দৈনিক ইনকিলাব, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ। ভোরের কাগজ, প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, 3 প্রকৌশলী বরখাস্ত। বণিক বার্তা, তৈরি পোশাকের বৈশ্বিক বাজার, ভিয়েতনাম ভারত কি বাংলাদেশকে ছাড়াবে। দৈনিক সংগ্রাম, 27,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, রোহিঙ্গাদের গ্রামে আগুন লাগিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী, HRW। দ্য ইন্ডিপেন্ডেন্ট, arson on Santal houses by cops, High Court orders judicial probe। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদেরকে 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের মাত্র 2 দিন আগে নির্মমভাবে হত্যা করে। সেই শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। অঙ্গীকার করা হয়েছে তাদের স্বপ্ন পূরণের বাংলাদেশ গঠন করবার। জি, এই প্রসঙ্গে আমি সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এই শহীদ পরিবার, শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা, নম্র নত চিত্তে শ্রদ্ধা জানাই। এবং এ বিষয়ে আমার একটা ব্যক্তিগত স্পর্শকাতর অভিজ্ঞতা আছে। বঙ্গভবনে আমি মুক্তিযুদ্ধের সময় ছিলাম স্বাধীন বাংলা বেতারের ওয়ার্ক করেসপন্ডেন্ট এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট স্যারের সাথে অ্যাটাচ। আমার মামা ছিলেন রুহুল কুদ্দুস, চিফ সেক্রেটারি মুজিবুর গভর্নমেন্ট, উনি আমাকে অ্যাক্টিং প্রেসিডেন্ট অ্যাটাচ করে দিয়েছিলেন। সুতরাং মুক্তিযুদ্ধ শেষে 21শে ডিসেম্বর আমরা বঙ্গভবনে আসি। বঙ্গভবনে আমি রাও ফরমান আলী যে এই নীল নকশাটা তৈরি করেছিল এই বুদ্ধিজীবী হত্যার, তার ড্রয়ার টানি এবং আমি তার সেই হ্যান্ড রিটেন নোটবুক পাই, যেখানে ছিল হাম মিট্টি মাংতে বাঙালি নেই এই লেখা ছিল। এবং আরো তালিকা ছিল বুদ্ধিজীবীদের, তার মধ্যে নীলমাপার নাম ছিল, সৈয়দুল ইসলাম চৌধুরী স্যার নাম ছিল, এবং এগুলো কিন্তু আমার বইতে বাংলাদেশ ফ্রিডম বইতে আমি ছাপিয়েছি। সুতরাং তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, সেই সাথে কিন্তু তারা আপনার 15ই ডিসেম্বর সচিবালয়ের সমস্ত বাঙালি অফিসারদের আহ্বান করেছিল, নিয়ে যেতে চেয়েছিল। এটা আমাকে ক্যাবিনেট সেক্রেটারি আতউল হক সাহেব বলেছিলেন এবং আরো অন্যান্য অফিসার আমাকে বলেছে। কিন্তু বঙ্গভবন থেকে বাঙালি অফিসাররা এদের জানিয়ে দিল, তোমরা আসলে মেশিন গান পাচ্ছ, তোমাদের সব হত্যা করা হবে। পাকিস্তান কি চেয়েছিল? হিটলার যা করে নাই, হিটলার তো ইহুদিদের মধ্যে পণ্ডিতদের হত্যা করে নাই। পাকিস্তান আমাদের পণ্ডিত, ফিলোসফার, রাইটার, কবি, দার্শনিক এবং যারা দিক নির্দেশক, লেখক, পণ্ডিত এবং যারা গবেষক, তাদেরকে হত্যা করলো, যাতে পাকিস্তান দেখলো আপনি ঠিকই বলেছেন পরাজয় নিশ্চিত জেনে, থ্যাংক ইউ, জেনে তারা করলো কি বাঙালি জাতিকে চিরতরে পঙ্গু, বধির, কালা, বোবা করে দেব, যাতে বাঙালি জাতি এখানে থাকবে, মানুষ হিসেবে থাকবে না, এখানে তারা বধির, অন্ধ লোক হিসেবে থাকবে। এবং আমি এই প্রসঙ্গে একটু আপনাকে প্রথমেই বলি, বুদ্ধিজীবী দিবসের প্রসঙ্গে আমি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার থেকে বলতাম রণাঙ্গন ঘুরে এলাম মুসা সাদিক, আমি সেই মুসা সাদিক। আমি নবপ্রজন্মকে বলি, এই বাঙালি জাতি ছিল গোলামের জাতি। আমার ফ্যামিলিতে সিএস প্রফেসর ছিল, অতিরিক্ত সচিব পর্যায়ে পাকিস্তান চাকরি করেছে, তাদের ফ্যামিলির উপর নির্যাতন হতো। আমি বলি এই গোলামীর জিঞ্জির, এই বঙ্গবন্ধু জাতির জনক আমাদের গোলামীর জিঞ্জির ভেঙে দিয়ে জাতিকে মুক্ত করে গেছে। মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সেনাপতি ছিলেন এই জিয়া ওসমানী। মুক্তিযুদ্ধের সময় আমাদের সেক্টর কমান্ডাররা ছিলেন এই সেক্টর কমান্ডার 11 জন।
তারপরে এই আমাদের বীর শ্রেষ্ঠ ছিলেন 7 জন। আমি এটা আপনাদের দেখালাম কেন, নবম প্রজন্মের ছাত্রছাত্রী মাদ্রাসা স্কুল কলেজ, আপনারা এই ছবিগুলো আপনাদের টেবিলের উপর রাখবেন। কেন রাখবেন? তাতে আপনাদের চিত্ত পূর্ণময় হবে যে আপনার বাবা মাদের যারা গোলাম করে রেখেছিল, আপনার বংশ পরম্পরায় কেমন পর্যন্ত গোলাম হয়ে থাকতেন, সেই গোলামির জিঞ্জির এনারা আপনার ছিন্ন করে দিয়ে গেছিল। আমি এই সাথে কথা বলি, মুজিবনগর গভর্নমেন্টের সৈয়দ নজরুল ইসলাম দেখেন এখানে শপথ নিচ্ছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি হাজির ছিলাম 17 এপ্রিল। এই প্রসঙ্গে আমি একটু বলবো, এই যে তাজউদ্দিন স্যার বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, এই যে সৈয়দ নজরুল স্যার স্যালুট নিচ্ছেন, তাজউদ্দিন স্যার, ওসমানী স্যার দাঁড়িয়ে আছেন। আমি এই প্রসঙ্গে মুজিবনগরের একটা কথা বলে আমি আপনার সাবজেক্টে চলে আসবো। হিসাব মুজিবনগরের দেশবাসী শুনে নেন, এখন যারা রাজ্য চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান, তাদেরকে বলি, মুজিবনগরে কিন্তু তাজউদ্দিন স্যার, নজরুল ইসলাম স্যার এই যে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, এই মেহেরপুরের নাম আমরা মুজিবনগর করলাম কেন, শেখ মুজিবের নামে করলাম কেন, এইটা হলো রাজধানী এবং চিরকাল রাজধানী হবে মুজিবনগর নামে। এবং যখন যুদ্ধে আমরা জয়লাভ করবো 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে এই মুজিবনগরের নাম ঢাকায় চলে যাবে, ঢাকা হবে মুজিবনগর, এই নামে পরিচিত হবে। এবং কেন তারা করেছিলেন আমি এইটা বলে শেষ করব। তারা বলেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা স্থপতি, তার নামে আমেরিকার রাজধানীর নাম জর্জ ওয়াশিংটন ডিসি। এই যে ভিয়েতনামের যিনি স্বাধীনতার স্থপতি হোচিমিন, তার নাম হোচিমিন সিটি। এরকম লেনিনের নামে লেনিনগ্রাদ। সুতরাং বঙ্গবন্ধুর নামে এই প্রস্তাব কিন্তু মুক্তিযুদ্ধের প্রস্তাব এবং তার আর একটা দালিলিক প্রমাণ আছে। সেটা বঙ্গবন্ধু যখন ফিরে আসেন, প্রথম যে ক্যাবিনেট মিটিং হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেখানে বর্ষিয়ান নেতা জহুর আহমদ চৌধুরী চট্টগ্রামে তিনি বললেন, এবং ক্যাবিনেট ডিভিশন কিন্তু ডকুমেন্টেড আছে, কারণ যে আলোচনা হয়েছে মাইনাস অফ মিটিংস আছে, সেখানে জহুর আহমদ চৌধুরী নামের লেখা আছে, আমি নিজে পড়েছি। আমার বাবা রুহুল কুদ্দুস সেখানে হাজির ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে। জহুর আহমদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আপনার নামে আমরা ঢাকার নাম করবো, কারণ মুজিবনগরে এই আমাদের ঘোষণা ছিল এবং আমরা মুক্তিযোদ্ধাদের ফ্রন্টে এই কথা বলেছি বলে আপনার নামে উজ্জীবিত করেছে। বঙ্গবন্ধু বলেন, জহুর ভাই আপনাকে বলতে পারেন আমি এখন জীবিত আছি, আমি মারা গেলে আপনার যা হচ্ছে জীবিত অবস্থায় এটা আমি করতে দিব না। সুতরাং এই জিনিস কিন্তু ডকুমেন্টেড আছে ক্যাবিনেট ডিভিশনে। আমি জাতীয় সংসদের এমপিদের বলি, আপনার মাননীয় এমপি যে কোনো একজন যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী তোলেন নাই, সিলেটের একজন এমপি হঠাৎ উঠে দাঁড়িয়ে প্রস্তাব দিলেন, কণ্ঠপটে পাশ হয়ে গেল, পরে কিন্তু যুদ্ধাপরাধীদের সব হ্যান্ড হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে। জাতীয় সংসদের যে কোনো এমপি উঠে দাঁড়িয়ে একদিন প্রস্তাব করেন, জাতির জনকের নামে, যিনি এই মহামানব না আসলে আমরা গোলামের জাতি হয়ে থাকতাম, চিরতরে আমাদের গোলামীর জিঞ্জির হাতে পায়ে থাকতো, এই মহামানব আমাদের মুক্ত স্বাধীন করে দিয়েছে, তার নামে আমাদের রাজধানীর নাম জর্জ ওয়াশিংটন ডিসির, ওয়াশিংটন ডিসি, হোচিমিনের নাম হোচিমিন সিটি, সেরকম আমাদের রাজধানীর নামকরণ করা হোক। দেখবেন কণ্ঠপটে পাশ হয়ে যাবে। শুধু 10 সেকেন্ডে বলে শেষ করি। 1610 খ্রিস্টাব্দে বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যে সম্রাট ছিলেন জাহাঙ্গীর, তার নামে ঢাকার নাম জাহাঙ্গীরনগর করা হয়েছিল। ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তার নামে আছে। সুতরাং একজন বিদেশির নামে যদি ঢাকার নামকরণ করা হয়ে থাকে, তাহলে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নামে এটা কিন্তু জাতীয় দাবি। আচ্ছা, এবার আমরা পরে শিরোনামটিতে যাই। সেটি হচ্ছে যে হাইকোর্টের একটি অর্ডারের আমরা সংবাদ দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের গ্রামে তাদের বাড়িঘরে আগুন দেওয়ার যে ঘটনা ঘটেছিল, সেখানে সংবাদে দেখা গেছে যে পুলিশ সদস্যরা আগুন দিচ্ছে। তো সেই সংবাদটির ভিত্তিতে হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন যে এটা বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে তারপরে রিপোর্ট দিতে হবে। রনি সাহেব, আপনি এটা নিয়ে আলোচনা করতে বললেন, আপনাকে আমি খুব ধন্যবাদ জানাই, খুব আশীর্বাদ করি, খুব সালাম জানাই। আমরা নিজেরা মুক্তিযোদ্ধা অফিসারদের সেখানে পাঠিয়েছিলাম। আর এই যে মানবাধিকার কমিশন চেয়ারম্যান, উনি আমাদের কলিগ, 73 একজন বীর মুক্তিযোদ্ধা, উনি নিজে বলেছেন, নিজে গিয়েছেন, আমরা মুক্তিযোদ্ধারা গিয়েছিলাম। এখানে একজন সংসদ সদস্য, জাতীয় জনগণের প্রধানমন্ত্রী, আপনাকে আমি বলি, একজন সংসদ সদস্য এই সমস্ত কেলেঙ্কারির পিছনে, অত্যাচার নির্যাতনের পিছনে উনি আছেন। উনি প্রথমে এই গরিব অসহায় এই সাঁওতালদের থেকে চাঁদা তুলতেন। তিনি চাঁদা তুলতে যেদিন থেকে চাঁদা তোলা বন্ধ করে দিয়েছে, এটা সরকারি জমি, ওই চিনি কল, এই সমস্ত অবাস্তব কথা, মিথ্যা কথা, ভরি ভরি মিথ্যার উপরে এই সমস্ত কাহিনী তৈরি করে তাদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। এটা স্বাধীন দেশে এটা চলতে পারে না।
স্বাধীন দেশে চলতে পারে না, অসম্ভব, এটা কিছুতেই বরদাস্ত করা যায় না। এবং জাতির জনক কন্যা, আপনি কার কন্যা বলেন, আপনি সেই মতো আপনি যা করার করে দেন, যা করার করে দেন। আপনার বাবা কিন্তু 11-12 জন এমপিচ্যুত করে দিয়েছিল, সেই ইতিহাসটাও না বললে আমি আপনাকে বলে দিলাম। তার মধ্যে 2 জন মহিলা এমপি ছিল, তাদেরকে ইলেকটেড এমপি, তাদেরকে এমপি থেকে তাদেরকে পদত্যাগে বাধ্য করেছিল। সুতরাং আপনি ওরকম দৃঢ় চিত্তে, ভয়হীন চিত্তে আপনার যা করার সেটা করেন। আমরা শিরোনাম দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি দেখা দিয়েছিল হাঙ্গেরি যাওয়ার সময়, আমরা সবাই জানি, এবং সেই ঘটনায় 3 প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে সর্বশেষ, এবং এই নিয়ে এই ঘটনায় মোট 9 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। শোনেন, এটা তো কিছুই করা হয়নি। আমাদের জাতির জনক কন্যার উপরে দেশ বিদেশের বহু বহু ষড়যন্ত্রকারী তার জীবন নাশের জন্য পরিকল্পনা করছে। মোসাদ তাদেরকে নিযুক্ত করে রেখেছে পাকিস্তান, ইহুদিদের গোয়েন্দা বাহিনীকে নিযুক্ত করে রেখেছে পাকিস্তান, এবং এই তামিলদেরও নিযুক্ত করা হয়েছিল কিছু বছর দশক আগে, আমি জানি বলে বলছি। সুতরাং তার এই বিমানে হয়েছে, এটা তো কোনো অ্যাকশনই হয় নাই। অ্যাকশন কাকে বলে আমি আপনাকে বলি। 74 সালে আপনার দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে একটা বস্তিতে কলেরা আউটব্রেক করেছিল, 17-18 জন শিশু মারা গেছে, একজন মা মারা গেছে। ইন্দিরা গান্ধী দিল্লির গভর্নর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, সাবেক আর্মি চিফ, তাকে চাকরিচ্যুত করেছে। ইনলাইন 72 জনকে চাকরিচ্যুত করে দিয়েছে। সমস্ত ভারতের ভূমিকম্প থেকে আরম্ভ হয়ে গেছে। দেখেন, গভর্নর জেনারেলের সাথে আমার দেখা হয়েছিল, তিনি আমাকে বললেন যে আমি ইন্দিরা গান্ধী, আমি আমার বাবা ছিলেন, বললেন যে ইন্দিরা গান্ধীর সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি, কেননা বস্তিতে হোক না হোক আমি তো গভর্নর জেনারেল, এই আর্মি চিফ সাবেক এখানে বসে আছি, দায় আমি এড়াতে পারি না। মানে 17-18 জন শিশু 30 কিলোমিটার দূরে দিল্লি থেকে আউটব্রেক কলেরা, সেই জন্য 72 জন চাকরিচ্যুত, গভর্নর জেনারেল দিল্লি, লেফটেন্যান্ট জেনারেল, সাবেক চিফ চাকরিচ্যুত। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আঘাত আসছে, বিরাট চক্রান্ত আছে, বিরাট ষড়যন্ত্র আছে। আমি আপনাকে বলি, 16 ডিসেম্বর ঢাকা ফল করেছে, 17 ডিসেম্বর খুলনা ফল করেছিল, কেননা 7-8টা ডিস্ট্রিক্টের সেনাবাহিনী আর্মি ওখানে গিয়ে তারা বলেছিল আমেরিকান জাহাজে করে আপনার খুলনা নদীপথে তাদেরকে রেস্কিউ করা হবে। তারপর যখন হলো না, 17 ডিসেম্বর সেখানে সাইনিং সেরেমনি হলো। ব্রিগেডিয়ার হায়াত খান, 107 ব্রিগেডিয়ার যশোরের জিওসি, সে ওটা সই করলো। সেখানেই আমাকে বলেছিল, আমার বই আমার লেখা 77 সাল থেকে আছে, সেখানেই সে আমাকে বলেছিল যে আমাদের লোকেরা এখানে রেখে গেলাম, যারা একদিন প্রতিশোধ দিবে, যারা একদিন উঠে দাঁড়াবে। ঠিক তাই ঘটছে। সেই পাকিস্তানি এলিমেন্ট এখানে আছে, পাকিস্তানি মনোভাবাপন্ন লোক এখনো আছে, এবং আইএসআই টাকা শত কোটি টাকা এখানে আসে। আমার জানার মতো আইএসআই বছরে 150 কোটি টাকা এখানে ব্যয় করে। আমার মতো সাবেক সচিব, বর্তমান সচিব, সাবেক জেনারেল, বর্তমান জেনারেল, পলিটিক্যাল এদেরকে তারা দেয়, দিয়ে তারা এই দেশে তাদের রাজত্ব চালাচ্ছে। কোন রাজনৈতিক দলকে পুরো টাকা দিয়ে তারা চালাচ্ছে সেই দল, এবং এই আইএসআই নেতৃত্বে এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এবং জাতির জনক কন্যাকে রক্ষা না করতে পারলে বাংলাদেশ তো ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ থাকবে না। বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গভবনে আমি ছিলাম, জয় বাংলা বলতে পারতাম না, আমি বাঙালি বলতে পারতাম না। কি দ্রোহ, কি দুঃশাসন, কি অন্ধকার। সেখান থেকে জাতির জনক কন্যাকে দিল্লি থেকে ধরে না আমরা কোন রকমে একটা মুক্তির আলোর পথে চলেছি। এখন তার উপরে যে আঘাত হয়েছে, এই অ্যাকশন কিছুই হয়নি। আমি মনে করি শত লোকের উপরে অ্যাকশন করতে হবে। আমরা একটি শিরোনাম দেখতে পাচ্ছি যে রিজার্ভের অর্থ চুরি বাংলাদেশ ব্যাংকের। এটি নিয়ে দিনের পর দিন নানান রকম শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, অর্থ ফেরত আনা না আনা এই দোলাচল নিয়ে। তো এখন রিজার্ভ ব্যাংক, ফিলিপাইন ভিত্তিক রিজার্ভ ব্যাংক আরসিবিসি, তাদের বরাদ দিয়ে যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকই দায়ী, তারা এখন এই কথা বলছে। শোনেন, দেখছে বাংলাদেশ গরিব, অসহায়, আমাদের আইসিবিএম নাই, অ্যাটম বোম নাই, সেই জন্য তারা এই সমস্ত বড় সাহস পাচ্ছে। আজ বাদে কাল বাংলাদেশ অ্যাটম বোম তৈরি করুক, আমাদের নেভি এয়ারফোর্স গিয়ে ফিলিপাইনের পোর্টগুলো সব ওখানে সব ব্লকেট দিবে, আর ফিলিপাইনের প্রেসিডেন্টকে বলবে যে তুমি ওঠো, এই আমাদের জাহাজে আসো, এখানে তোমার টাকা দিয়ে দাও। ওই 24 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ হয়ে যাবে। তারা মনে করতেছে আমরা অসহায়।
সেই জন্য আমাদের সেনাবাহিনীকে আরো জোরদার করতে হবে, আমাদের সেনাবাহিনী বৃদ্ধি করতে হবে, আমাদের অ্যাটমিক পাওয়ার হতে হবে। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী 3 বাহিনীকে 4 বছর করে দিয়েছে, অভিবাদন জানাই। এটা আমি বঙ্গভবন ইউনিভার্সিটি 4 মাস ছিলাম, বহু বছর ধরে এই দাবি ছিল। এবং এটা না করলে একজন সেনাবাহিনী চিফ, নৌবাহিনী চিফ, বিমানবাহিনী চিফ আসেন, তার ভীষণ ঠিক করার আগে ভীষণ অনুযায়ী কাজ টার্গেটে পৌঁছার আগে তাদেরকে চলে যেতে হয়। এটা তো অসুবিধা হয়। যেমন আমি অ্যাডমিরাল নিজামুদ্দিনকে চিনি, আমি চিনি বলে বলছি। উনি বেগম জিয়া যখন বাংলাদেশে কিয়ামত করে দিচ্ছিল, তারা মূল টার্গেট ছিল চিটাগং পোর্টটাকে কলাপস করে দিবে, দিলে ঢাকা অটোমেটিক কলাপস করে যাবে। নিজামুদ্দিন সাহেব আল্লাহ তাআলা হায়াত দারাজ করুন, সেখানে তিনি আল্লাহর রহমতে এই চিটাগং পোর্ট অটুট রেখেছিলেন এবং আমরা সমস্ত মুক্তিযোদ্ধাদের জবাব জানাই। তাকে এখন নৌবাহিনী প্রদান করা হয়েছে। উনি এসছেন মহান দেশপ্রেমিক, উনি যদি আরো 1 বছর সময় পায় তাহলে আরো অনেক কাজ করতে পারবে এবং সেটা আমরা আশা করি। আমি নৌবাহিনীকে বললাম, যেহেতু উনি আমার পরিচিত, মানে এসএস সাহেব এয়ারফোর্স চিফ, উনি আমার পরিচিত, বেলাল সাহেবও আমার চলে যান, এদের নেতৃত্বে আমরা মনে করি সেনাবাহিনীর আরো আমাদের ব্রিগেড বাড়াতে হবে, আমাদের নৌবাহিনীকে আরো বাড়াতে হবে, বিমানবাহিনীকে আরো ফিল্ডম্যানকে বুঝতে হবে যে আমরা অতখানি দুর্বল না এবং আমাদের টাকা দেওয়ার জন্য কিছুই না। আমাদের নৌবাহিনী ওখানে ব্লকের দিক আর এয়ারফোর্স কয়েকটা ঘুরে আসুক, দেখবেন কি হয়, ওদের 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 খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো জনাব মোহাম্মদ মুসা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমাদের এই আয়োজনটি এখন শেষ করতে আমি শুধু হচ্ছে। একটা কথা বলে শেষ করি, এটা একটা বিখ্যাত মানুষের কথা, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। এইটা না হলে আমাদের